হামের ছোবলে আরও ৭ মৃত্যু। টিকা না পাওয়ায় ২ বছরের নিচে বেশিরভাগ শিশুর মৃত্যু। উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা। ছোট হচ্ছে পাম্পের লাইন, জ্বালানিতে কিছুটা স্বস্তি। তেলের দাম বৃদ্ধির প্রভাব ভোক্তা পর্যায়ে না পড়ার দাবি বাণিজ্য মন্ত্রীর। লোডশেডিংয়ের কবলে দেশ, তীব্র গরমে বেশি ভোগান্তি গ্রামাঞ্চলে। ক্ষতির মুখে কৃষি, সহসাই কমছে না তাপপ্রবাহ। বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করলে ছাড় নয়, হুঁশিয়ারি বিএনপির। ছাত্রদলকে লেলিয়ে দেওয়ার অভিযোগ জামায়াতের। শিগগিরই বিএনপির কাউন্সিল, মহাসচিব সহ গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের আভাস। তৃণমূলের মতামত মূল্যায়নের তাগিদ। এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় রেকর্ড ৯২% ভোট পড়ায় রীতিমতো তোলপাড়। কলকাতায় গঙ্গা বিহারে নরেন্দ্র মোদী। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। মহান মে দিবস, এই দিবসটাকে এইভাবে ঘোষণা করা, এটা ঠিক শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে এটা হয় নাই। প্যারিসে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট ইউনিয়নের সেকেন্ড কংগ্রেসে এটাকে মে দিবস হিসাবে ঘোষণা করা হয়। শ্রমজীবী কর্মজীবী মানুষ এটাকে পালন করে। আমরা খুব বলার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আমাদের যারা শ্রমিক আন্দোলনের সহকর্মীরা আছেন, আমি সবসময় চেষ্টা করি তাদেরকে বলতে যে মে দিবসের শিক্ষাটা আসলে কি। এটা আসলে খালি মে দিবস বলে পালন করা কিছু আসে যায় না। এর শিক্ষাটা গ্রহণ করা দরকার। মহান মে দিবসের অন্যতম নেতা ছিলেন আলবার্ট পার্সন্স। তাকে ফাঁসি দেওয়ার আগে, মিথ্যা অভিযোগে ফাঁসি দেওয়া হয় তাদের, ওনাকে ফাঁসি দেওয়ার আগে দিয়ে উনি বলেছিলেন যে আজকে তোমরা তোমাদের ক্ষমতার দর্পে আমাদেরকে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিচ্ছ, কিন্তু এমন একদিন আসবে যেদিন শুধু আমাদের কণ্ঠ শোনা যাবে, তোমাদের কণ্ঠ শোনা যাবে না। তাই হয়েছে। এখন সারা দুনিয়ার শ্রমজীবী মানুষের কণ্ঠে মে দিবসের শহীদদের কথা, মে দিবসের কথা, কিন্তু যারা সে সময় বিরোধিতা করেছিল তাদের আজকে চিহ্নমাত্র নাই। কেউ মনে করলেও তাদেরকে ঘৃণার সাথে তাদের কথা মনে করে। সেখানে ব্যবসায়ী ছিল, সেখানে শিল্পপতি ছিল, সেখানে রাজনীতিবিদ ছিল, সেখানে সংবাদপত্রের মালিক ছিল, যারা জুরি বোর্ড করে এই নিরপরাধ শ্রমিক নেতাদেরকে ফাঁসি দেয়। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশে কথা বলছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনে আমরা কোন ধরনের বিশ্রাম নেব। আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে। নাহিদ ইসলাম বলেছেন একসময় রাজপথ আর সংসদ প্রয়োজনে একাকার হয়ে যাবে। রাজপথ আর সংসদ একাকার যেদিন হয়ে যাবে, সেদিন বালুর পাড় দিয়ে নদীর জোয়ার, সমুদ্রের জোয়ার থামাতে পারবে। ফ্যাসিবাদীরা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে, বয়ান তৈরি করে জাতিকে বিভক্ত করেছিল। আর আপনারা নির্বাচনের আগে বলেছিলেন আমরা নির্বাচিত হলে, সরকার গঠন করলে সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করে দেশ চালাব। এখন আপনারা কি করছেন? এক দলকে পাঠিয়ে দিচ্ছেন পাকিস্তানে, আরেক দলকে পাঠিয়ে দিচ্ছেন পেশোয়ারে, আরেক দলকে পাঠিয়ে দিচ্ছেন আরো কোনো দেশে।
আর নিজেরাই দেশের জমিদারি দখল নিতে চাচ্ছে। মনে রাখবেন, জুলাইয়ের দুইটা স্লোগান ছিল বড় শক্তিশালী। একটা ছিল উই ওয়ান্ট জাস্টিস, আর একটা ছিল দেশটা কারো বাপের নয়। এদেশ বাংলাদেশের জনগণের। আধিপত্যবাদের দূষণদেরকে তাড়া দেখে শত শত আলিম ওলামা বুকের তাজা রক্ত এবং জীবন দিয়ে এই দেশবাসীকে জীবন এনে দিয়েছে। আমরা সেই আলিম ওলামার সাথে বিশ্বাসঘাতকতা করব না। আমাদের যে যুব সমাজ, যে শ্রমিক সমাজ, যে কৃষক সমাজ, আপামর জনগণ, এমনকি 4 বছরের শিশু জীবন দিয়ে আমাদেরকে ঋণী করে গিয়েছে, আমরা তাদেরকে কথা দিচ্ছি, আমরা তোমাদের সাথে বেঈমানি করব না। তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা অবিচল সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা গভীরভাবে আস্থাশীল, ইনশাআল্লাহ আমাদের নয়, জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। যে 70 জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে গণভোটে হ্যাঁ বলে, সেই জনগণের বিজয় হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কথা বলছিলেন, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেশে কমছেই না হামের প্রকোপ। 24 ঘন্টায় হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 7 শিশুর। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছে 1387 শিশু। এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে কিটের তীব্র সংকটে ব্যাহত হচ্ছে হামের সঠিক পরীক্ষা ও শনাক্তের কাজ। এতে প্রকৃত চিত্র আড়ালে থেকে যাওয়ায় কঠিন হয়ে পড়বে রোগ নিয়ন্ত্রণ, এমন শঙ্কা বিশেষজ্ঞদের। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে গাজীপুর থেকে এসেছে এই পরিবারটির 2 শিশুই হামে আক্রান্ত। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে হামে আক্রান্তদের নিয়ে হাসপাতালে আসছেন অভিভাবকরা। হামে সংক্রমণ ছড়িয়েছে দেশের বেশিরভাগ জেলায়। প্রতিদিনই হাম ও উপসর্গ নিয়ে মারা যাচ্ছে গড়ে 5 শিশু। এদিকে হাম শনাক্তে সারা দেশের নমুনা পাঠানো হচ্ছে রাজধানীর মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ল্যাবরেটরিতে। প্রতিদিন 300 থেকে 400টি নমুনা পরীক্ষা করার সক্ষমতা থাকলেও কিট স্বল্পতার কারণে সেখানে মাত্র 120টি পরীক্ষা করা সম্ভব হচ্ছে। এতে রোগের প্রকৃত পরিস্থিতি আড়ালে পড়ে যাচ্ছে বলে মনে করেন চিকিৎসকরা। খুব যে তীব্রতর রোগী আসতেছে তা না, কিছু ওই হিসাবেও কিছুটা কমেছে তীব্রতা। বেশিরভাগই আসে যে এত খারাপ আসছিল সেই সময়টায় যে আমাদের ল্যাবরেটরির জন্য যে আমি তার নমুনাটা নিব এটা নেওয়া সম্ভব হচ্ছিল না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো পরীক্ষা না হলে সঠিক রোগ নির্ণয় এবং নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। আইপিএস তো সাধারণত এতগুলো টেস্ট করার কথা না, এতগুলো টেস্ট এসে পড়েছে, তাকে আপনি সেই সরবরাহ করবেন না, তাহলে সেটা কোন আইনে করবেন, কোন বিধি বলে করবেন, টাকা বরাদ্দ কে করবে? বিদেশ থেকে যদি আপনি এই সরঞ্জাম আনেন, যদি আপনি নিজে দেশে জরুরি পরিস্থিতি না বলেন তো তারা জরুরিভাবে দেবে না, কারণ অনেকে সেখানে রিকুইজিশন দিয়েছে, তারা সিরিয়ালি আনবে। তাহলে ওটা যদি আপনি 7 দিনের মধ্যে আনতে হয় তাহলে বলতে হবে বাংলাদেশ সরকার এই বিষয়ে জরুরি পরিস্থিতি বিবেচনা করছে, এবং জরুরি পরিস্থিতি হলে আপনি আন্তর্জাতিক সহযোগিতাও চাবেন। যদিও কিট সংকট নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সরকার। আমরা চেষ্টা করছি যাতে আমরা এই পুরো সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের 58 জেলায় ব্যাপকভাবে ছড়িয়েছে হামের সংক্রমণ। টিকা না পাওয়ায় 2 বছরের নিচের উপসর্গ নিয়ে বেশিরভাগ শিশুর মৃত্যু হচ্ছে, এমন তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংক্রমণ সবচেয়ে বেশি ঢাকা শহরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ঢাকায় এখন পর্যন্ত রোগীর সংখ্যা অন্তত 8263 জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী, সেখানে রোগীর সংখ্যা 3747 জন। আক্রান্তদের 79%ই 5 বছরের নিচের শিশু। হাম সম্পর্কিত মৃত্যুর ঘটনায় একে জাতীয় পর্যায়ে উচ্চ ঝুঁকি হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাজধানীতে পাম্পের সামনে দীর্ঘ লাইনের বিড়ম্বনা ও কষ্ট কিছুটা কমেছে। যেখানে কয়েকদিন আগেও তেলের জন্য কাটাতে হতো দিন রাত, এখন সেখানে 1.5 থেকে 2 ঘন্টায় মিলছে জ্বালানি। কমছে লাইন, বদলাচ্ছে দৃশ্য। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পাচ্ছেন চালকরা। এক সময়ের লম্বা লাইন, ক্লান্ত চোখে অপেক্ষা আর অনিশ্চয়তায় ভরা দীর্ঘ সময়। জ্বালানি তেলের জন্য এটাই ছিল বাস্তবতা। এখন বদলাতে শুরু করেছে সেই চিত্র। রাজধানীর বিভিন্ন পাম্পে আগের মতো আর নেই ভিড়। ইউরেকা ও ট্রাস্ট ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে গাড়ির চাপ কমেছে, ছোট হয়েছে লাইন। প্রায় 20-30টা বেশি মোটরসাইকেল নাই যদি আমরা কম্পেয়ার করি। আলহামদুলিল্লাহ আগের চেয়ে ইমপ্রুভ হয়েছে আর কি। সব পাম্পে এখন তেল অ্যাভেলেবেল আছে,
পাচ্ছে মানুষ। মানে সকাল 8টায় আমি সিরিয়াল দিতাম, রাত 8টায় তেল পাইতাম। তো এখন তো 2 ঘন্টার মধ্যে পাওয়া যাচ্ছে, মানে সিরিয়াল বললে নাই বললেই চলে। যেখানে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত অপেক্ষা ছিল নিয়ম, সেখানে এখন 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই মিলছে জ্বালানি। স্বস্তি ফিরেছে, তবে পুরোপুরি নয়। আগে তো 13 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা লাগছে, এখন এই যে 2 ঘন্টা হলো। মানে আগে তো দেখা যাচ্ছে 7 ঘন্টা 8 ঘন্টা লাইনে দাঁড়াও তেল পাওয়া যায় না, কিন্তু এখন দেখা যাচ্ছে আমি 1 ঘন্টাতে পাচ্ছি আর কি। সো এটা মনে হচ্ছে সামনের সপ্তাহ থেকে আরও কিছুটা কমে যাবে। চালকরা বলছেন সরবরাহ কিছুটা বাড়াতেই কমেছে এই ভোগান্তি, তবে আশঙ্কাও আছে এই স্বস্তি কতদিন থাকবে। আশা করি সামনের দিনগুলো আরো ভালো হবে। 40 মিনিটসে পেয়েছি, অনেক খুশি। আগের তুলনায় একটু চাপ কম আজকে। আমরা সরকারের কাছে আবেদন যেন এটা খুব শিগগিরই সমাধান করে দেয়। তেলের টেকসই সরবরাহই পারে এই স্বস্তিকে স্থায়ী করতে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি পরিস্থিতির খবর জানাতে রাজধানীর কুড়িল এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে এখন 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষা করেই জ্বালানি তেল পাওয়া যাচ্ছে। এখন যারা অপেক্ষায় আছেন তারা চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা কি বলছেন এবং লাইন কেমন দেখছেন? ধন্যবাদ ঈশিতা। আগে কিছুদিন আগেও যে লাইন ছিল জ্বালানি তেলের, যে পাম্পগুলোতে যে লাইন ছিল, সেই লাইন কিন্তু এখন আর নেই, অনেকটাই কমে গেছে। আর যে ভোগান্তি যে বিষয়টা ছিল যে 5 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত সে দাঁড়িয়ে থেকে যে অপেক্ষা করে সে কাঠফাটা রোদে কিংবা বৃষ্টিতে ভিজেও কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কিন্তু তেল নিতে আমরা দেখেছি কিছুদিন আগেও, কিন্তু সেই ভোগান্তিটা কিন্তু এখন আর নেই। এখন কিন্তু যে দীর্ঘ লাইনের যে বিষয়টা সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে, অর্ধেকে নেমে এসেছে। তার জ্বালানিতে পাম্প কর্তৃপক্ষ যেমনটি বলছেন, তারা বলছেন যে আসলে তেলের দাম বেড়ে গেছে, আর সে কারণেও কিন্তু অনেকটা কমে গেছে, সে দীর্ঘ যে লাইনটা কমে গেছে। আর এদিকে আমরা যে গ্রাহকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এখন তাদের চাহিদা মতো তারা তেল পাচ্ছে না, না দেখলেও তাদের এখন যে আমরা যে এই মুহূর্তে যে পাম্পটাতে আছি সেটা কুড়িল বিশ্ব রোড একটা পাম্পে আছি। সেই পাম্পে মোটরসাইকেল চালকদেরকে 1000 টাকা এবং গাড়ির চালকদেরকে দেওয়া হচ্ছে 4200 টাকার তেল দেওয়া হচ্ছে এখানে। তো এখানে গতকাল 2 ট্রাক অকটেন এসছে এখানে। প্রথম ট্রাকে 9000 লিটার, পরবর্তী 9000 লিটার দ্বিতীয় ট্রাকে আসছে। তো যেহেতু শুক্র শনি 2 দিন ডিপোগুলো বন্ধ থাকে, সে কারণে তারা এই মজুতটা তারা কিন্তু আগের দিনেই তারা করে রেখেছে। তো আজকে 9000 লিটার তাদের তেল আছে, তেলটা সকাল থেকেই দিচ্ছে। তারা বলছেন 8টার মধ্যেই তেলটা শেষ হয়ে যাবে। তো এখানে তারা তেল পাচ্ছে, তারা এখানে ভোগান্তি তেমন তাদের আগে যেই ভোগান্তিটা ছিল যে 8, 9, 10 ঘন্টা, সেই ভোগান্তিটা কিন্তু এখন নেই। 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে কিন্তু তারা তেলটা পাচ্ছে। তো তারা যেমনটি বলছেন যে যদি এই তেলের সরবরাহ যদি আরেকটু বাড়ে, তো এই ভোগান্তি কিন্তু যে ভোগান্তিটা কিছুদিন আগেও ছিল সেটা কিন্তু কমে আসবে, তারা এমনটা মনে করছেন। ঈশিতা। অজিত, আপনাকে ধন্যবাদ। অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব ভোক্তা পর্যায়ে পড়বে না বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেটের বাশিয়াখাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। যে দামে বাইরে থেকে ডিজেল আনি বা অন্য পেট্রোলিয়ামজাত পণ্য আনি, সেটি থেকে সরাসরি ভোক্তার জন্য কনসার্ন যেটা, ভোক্তার সাথে সম্পর্কিত যেটা, যে এইখানে খুচরা মূল্য কি সেটি। তো পাম্প থেকে আপনি ডিজেল পাচ্ছেন 115 টাকা, বাড়তি মূল্যে আসলেও সেই অভিজ্ঞতা সরকার তার বিভিন্ন টুলসের মাধ্যমে ধারণ করে সেই শকটা ভোক্তা পর্যায়ে পৌঁছাতে দেন। জ্বালানির মূল্য বৃদ্ধির এখনো তেমন প্রভাব পড়েনি রাজধানীর কাঁচা বাজারে। কিছুটা কমেছে সোনালী মুরগি, গরুর মাংস সহ বেশ কিছু পণ্যের দাম। তবে কিছু সবজি, মাছ ও আদা রসুনের দাম বেড়েছে। ক্রেতারা বলছেন সিন্ডিকেটের জন্য দাম বাড়ে জিনিসের। জ্বালানি তেলের সাথে বেড়েছে বাস ভাড়া, তবে বেশ কিছু নিত্যপণ্যের দাম গত সপ্তাহের থেকে অনেকটাই কম। ডিমের দাম স্থির, কমেছে সোনালী মুরগি ও গরুর মাংসের দর। তবে সবজি, মাছ সহ কিছু পণ্যের দাম এখনো বাড়তি। ডিমের দামের যে মূল্য ছিল বর্তমানে তাই আছে, এবং ব্রয়লার মুরগি যা ছিল বর্তমানে তাই আছে। আর সোনালিটা আগের তুলনায় একটু কমছে, আর লেয়ার মুরগিটা আপনার কেজিতে 20 টাকা বাড়ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকার মধ্যে। খাসি 1200, 1250, আর যেটা ছাগি এটা 1100, 1150। চাষের বেশিরভাগ মাছের দাম স্থিতিশীল থাকলেও বড় তেলাপিয়া ও পাঙ্গাস মাছের দাম 20 টাকা বেড়ে কেজি 220 টাকায় বিক্রি হচ্ছে। তবে ইলিশের দাম কেজিতে প্রায় 1000 টাকা কমেছে। বৈশাখের পরে মনে করেন কেজিতে 1000 টাকা করে কমছে। এখন মনে করেন 600 গ্রামের মাছ
2200 টাকা 2300 টাকা। ক্রেতা যে বললো যে মাছের একটু দাম বেশি, হয়তো একটা বড় আছে একটু ছোট আছে, হয়তো বড়টার দাম জিগাইছে, মাছের দাম স্বাভাবিকই আছে। বেগুন 80 থেকে 120, করলা 60 থেকে 100, ঝিঙা 80, ঢ্যাঁড়স 60 এবং কাঁকরোল 120 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ বেড়ে 40 টাকা হলেও আলুর দাম কমে হয়েছে 20 টাকা কেজি। রসুন 180, আদা 160 ও কাঁচামরিচ 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। সবজি এখন বর্তমানে সব জায়গায় সেলও অনেক খারাপ, আর সবজির এখন সিজনাল, সামনে গরমের সবজি, তো এখন সব গরমের সবজি নামতেছে, এই জন্য সবজির বাজারে এখন অনেক দাম কমে গেছে। নিত্যপণ্যের বাড়তি দামের কারণে চাপে সাধারণ ক্রেতারা। তো এই সময়টার মধ্যে তোর বন্যা হয় নাই, কোনো কিছু দুর্যোগ হয়েছে, প্রাকৃতিক দুর্যোগে কি সব ধ্বংস হয়ে গেছে? এটা কিসের সিন্ডিকেট চলতেছে, কি সিন্ডিকেট সেটা এক উপরওয়ালা জানে আর সরকার জানে। তরি তরকারি তো সবগুলাই 80 টাকা থেকে 100 টাকার কমে তো কোনো তরি তরকারি নাই। এটা সহনীয় ধরেন 50 টাকার মধ্যে হইলে ভালো হয়। তবে বাজারে অপরিবর্তিত আছে চাল ও ডালের দাম। মঞ্জুমা ফ্রুজনীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ, যার নেতিবাচক প্রভাব পড়েছে জনজীবনেও। আবহাওয়া অফিস বলছে, দেশের আবহাওয়ায় জলীয় বাষ্পের আধিক্য ও উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে প্রবেশ করা লু হাওয়ার প্রভাবে তাপমাত্রার এই আধিক্য, যা স্থায়ী হতে পারে আরও 2-1 দিন। লু হাওয়া এবং বাংলাদেশের বাতাসের সংমিশ্রণে বাংলাদেশের তাপমাত্রার একটা আধিক্য দেখা মিলছে। উপরন্তু বাতাসের গতিবেগ অনেক কম, সূর্যের উজ্জ্বল কিরণকাল বা সূর্যের আলোর প্রাপ্যতা বেশি এবং জলীয়বাষ্পের পরিমাণও বেশি আছে। সেই কারণে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তাপমাত্রা বিশেষ করে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গতকালও ছিল। প্রায় 21টি জেলায় বিদ্যমান তাপপ্রবাহ এটি আরও 1 থেকে 2 দিন স্থায়িত্ব লাভ করতে পারে। লালমনিরহাটে বৈশাখী বরণ উৎসব ঘিরে রয়েছে নানা আয়োজন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাজেদ, বৈশাখী বরণ উৎসবে কি কি আয়োজন রয়েছে জানাবেন বিস্তারিত। ঈশিতা, আপনি নিশ্চয়ই জানেন যে আসলে বৈশাখী উৎসব বাঙালি জাতির একটি প্রাণের উৎসব। প্রত্যেক বছরই লালমনিরহাটের বড় বাড়িতে পয়লা বৈশাখকে ঘিরে 5 দিনের নানা কর্মসূচি থাকে। এবার আসলে সেই সময়টাতে কিছুটা ছন্দপতন হয়েছে। এই আয়োজনের যিনি মূল পৃষ্ঠপোষক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, তিনি আসলে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এবার 11 বৈশাখে এই অনুষ্ঠানটি উদযাপন হচ্ছে। আমরা দেখেছি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া যে খেলাধুলা রয়েছে, বিশেষ করে চকরচাল, কিতকিত, দাঁড়িয়া বান্ধা, ভলিবল, হাডুডু, চেঙ্গুপেন্টি, এই খেলাগুলো কিন্তু তরুণ প্রজন্মের সন্তানরা অনেকটা নামই শুনেননি এবং ভুলে গেছেন। সেই হারিয়ে যাওয়ার সংস্কৃতিকে লালন করবার জন্য, ক্রীড়ামোদী এবং সংস্কৃতিমোদী মানুষদের আনন্দে উদ্বেলিত করবার জন্য এই আয়োজন তারা করে আসছেন। আমরা সকাল থেকে নানা আনুষ্ঠানিকতা দেখেছি। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুরু। একটু আপনার কাছে জানি, এই যে আপনারা এই সংস্কৃতির যে আয়োজন করে থাকেন বৈশাখকে ঘিরে, মূল উপলব্ধিটা আসলে কি আপনাদের? মূল উপলব্ধিটা হচ্ছে যে আমরা যে বৈশাখ মাস যখন শুরু হয়ে যায়, এটি আমরা দীর্ঘদিন ধরে এই কলেজ মাঠে অনুষ্ঠিত করে থাকি। উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের এই প্রজন্ম, তারা আমাদের যে শেখরের যে খেলাগুলো ছিল এগুলোর সঙ্গে পরিচিত না। তারা দাঁড়িয়াবান্ধা চেনে না, ঠুস খেলা জানে না, চকরচল খেলা জানে না, চেঙ্গুপেন্টি খেলা জানে না। এই খেলাগুলোর সঙ্গে আমরা পরিচিত করার জন্য, এবং আমরা মনে করি এগুলো আমাদের দেশের খেলা, এগুলো বিলুপ্ত প্রায়, এগুলোকে পুনর্জাগরণ করা একটি বিষয়। আর সর্বোপরি এই যুব সমাজ যাতে খেলার মাঠে ফিরে আসে, আনন্দের মধ্যে খেলা যাতে উপভোগ করে, সেটাই আমাদের আয়োজন। এবং সাংস্কৃতিক অঙ্গনও আমরা সেই কাজটা করতেছি। হারিয়ে যাওয়া লোকসঙ্গীতটাকে এখানে আমরা চর্চা করি, সে আয়োজনও করে থাকি। এখানে আপনি লক্ষ্য করে দেখবেন যে পুরুষ, মহিলা, বৃদ্ধ, কিশোর সকল শ্রেণীর মানুষ এখানে জমায়েত হয়েছে। অর্থাৎ মানুষের মধ্যে একটি আনন্দ রয়েছে। সেটা আমরা শুনছিলাম বিলুপ্ত প্রায় যে ক্রীড়াগুলো রয়েছে, খেলাধুলা, সেগুলোর যেমন পুনর্জাগরণ, একই সাথে গ্রাম বাংলার যে লোকজ সঙ্গীত সেটিরও চর্চা করবার জন্য এই আয়োজন করে থাকে। আপনি নিশ্চয়ই জানেন যে লালমনিরহাট একটি সীমান্ত পাড়ের অঞ্চল। এই অঞ্চলে মাদকের প্রবণতা আছে। মাদক থেকে যুব সমাজকে দূরে রাখার জন্যই কিন্তু এই আয়োজন। আর এক কথায় যদি আপনাকে বলি, তাহলে এটি শুধু একটি উৎসব নয়, এটি যেন আসলে হারিয়ে যাওয়া যে গ্রাম বাংলার সংস্কৃতি সেটির পুনর্জাগরণ, যেখানে আসলে আমরা দেখছি মানুষ খুঁজে পাই শেকড়ের টান এবং তরুণ প্রজন্ম খোঁজে ঐতিহ্যের গল্প, যা আমাদের মনে করিয়ে দিচ্ছে আমাদের শিকড় সংস্কৃতি এখনো জীবন্ত। তো আজকে প্রথম দিনের যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। আগামীকাল দিনভর রয়েছে এসব খেলার যে ফাইনাল প্রতিযোগিতা বা চূড়ান্ত প্রতিযোগিতা, সেটি অনুষ্ঠিত হবে। এরপর বর্ণিল আয়োজনের মধ্য দিয়েই কিন্তু আগামীকাল
পুরস্কার বিতরণী হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই এবারের উৎসব শেষ হবে। ঈশিতা। মাজিদ, আপনাকে ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ে কোনো দলীয়করণ চলবে না। দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের কাউকে ছাড় দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন করেন তিনি। পরে গণমাধ্যমকে জানান, সবাইকে সাথে নিয়ে সহাবস্থানে থেকে একসঙ্গে কাজ করতে চায় সরকার। বিদ্যুৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংকট আছে, তবে সেটি দেশের বাইরের পরিস্থিতির কারণে। বাংলাদেশ একমাত্র দেশ যেখানে দেরি করে জ্বালানির দাম অল্প বাড়ানো হয়েছে। সংকট নাই এ কথা বলাটা কোনো সুযোগ নাই। সংকটটা আছে, সংকট দেশের ভিতরে না, সংকট হচ্ছে দেশের বাইরে। এটা বাংলাদেশের যেরকম সংকট, সারা বিশ্বে একই সংকট। বরঞ্চ আমরা একমাত্র দেশ খুব দেরি করে কিছু মূল্য বৃদ্ধি করেছি জ্বালানি। আমরা পরিষ্কারভাবে বলছি, কোনো জায়গায় কোনো দলীয়করণ করার কোনো সুযোগ নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলকে শিক্ষার্থীদের ওপর লেলিয়ে দেওয়া হচ্ছে, এমন দাবি করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে ঝিনাইদহে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আজকে যারা জামাত শিবিরকে গুপ্ত বলে, 17 বছর তারাই বিদেশে লুকিয়েছিল। উপদেষ্টা পরিষদে তাদের গুপ্ত উপদেষ্টা ছিল, যারা এই সরকারের মন্ত্রী হয়েছে। কাজেই জনগণ জানে আসল গুপ্ত কারা। পরওয়ার বলেন, সরকারের মাথায় পুরনো কর্তৃত্ববাদী শাসনের ভূত চেপেছে, কিন্তু জনগণ সেই আশা পূরণ করতে দেবে না। জনগণ যদি বলে যে 17 বছর যারা দেশে না থেকে এখন আসছে তারাই গুপ্ত ছিল, তারা এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, আপনি গুপ্ত। বিরোধী দলের মাথায় স্বৈরাচারের ভূত চেপেছে। জুলাই সনদ নিয়ে ওরা যা আচরণ করে, ওনারা যা করছেন, তাতে কি দাঁড়ায়? আসলে ভূত বিরোধী দলের মাথায় চাপে নাই, ভূত সরকারের মাথায় চেপেছে। শিগগিরই হবে ক্ষমতাসীন দল বিএনপির 7ম জাতীয় কাউন্সিল। পরিবর্তন আসতে পারে মহাসচিব সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদে। বড় আকারে পুনর্গঠিত হতে পারে দলের স্থায়ী ও জাতীয় নির্বাহী কমিটি। দিনক্ষণের কথা না জানালেও বছরের মধ্যবর্তী সময়ে কাউন্সিলের আভাস দিয়েছেন দলটির নেতারা। তারা বলছেন, 1 দশক পর হতে যাওয়া এই কাউন্সিলে থাকবে ভিন্ন মাত্রা, স্থান পাবেন ত্যাগী ও যোগ্যরাই। আর বিশ্লেষকদের আশঙ্কা, ক্ষমতাসীন দলের কাউন্সিলে তৃণমূলের মতামত উপেক্ষিত হলে দুর্বল হয়ে যেতে পারে সংগঠন। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 3 বছর পর পর কাউন্সিল হওয়ার রীতি থাকলেও গত 1 দশকে তা করতে পারেনি বিএনপি। সবশেষ দলটির 6ষ্ঠ কাউন্সিল হয় 2016 সালের 19 মার্চ। 16-17 বছরের নানা চড়াই উতরাই পেরিয়ে বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায়। রাজনীতি সহ সার্বিকভাবেই অনুকূল পরিবেশে দলটি। এরই মধ্যে সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে 7ম কাউন্সিলের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। নেতারা বলছেন, ভিন্ন মাত্রা সহ উৎসবের আমেজে হবে বিএনপির কাউন্সিল। আমরা যথাযথভাবে শেখ হাসিনার আমলে কাউন্সিল করতে পারিনি। আমাদেরকে হল দেওয়া হতো না, আমাদেরকে পোস্টার লাগাতে দেওয়া হতো না, আমাদেরকে ব্যানার টাঙাতে দেওয়া হতো না। তো এখন আমার মনে হয় যে সেই ভীতিটা নাই, সেই অনুমতির প্রশ্নটা আসছে না। তো এটা যত শীঘ্র সম্ভব নিশ্চয়ই কাউন্সিল হবে। বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে গেলে গঠনতন্ত্রের 7-এর গ ধারা অনুযায়ী 8 বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। 30 ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর চলতি বছরের 9 জানুয়ারি স্থায়ী কমিটির বৈঠকে তিনি ভারমুক্ত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পান। স্থায়ী কমিটির সদস্য পদ 19টি থাকলেও কয়েকটি পদ বরাবরই শূন্য থেকেছে। জানা গেছে, স্থায়ী কমিটির কোরাম পূরণ সহ মহাসচিব এবং গুরুত্বপূর্ণ পদে বিএনপির কাউন্সিলে আসতে পারে পরিবর্তন। নেতারা বলছেন, সাংগঠনিক ভিত্তিকে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে বাছাই করা হবে যোগ্যদের। যে যোগ্যতার ভিত্তিতে এবং যাদের ত্যাগ তিতিক্ষা, আন্দোলন সংগ্রাম, নানাভাবে নিপীড়ন নির্যাতন যারা সয়েছেন এবং তারাই গুরুত্বপূর্ণ জায়গায় তারা আসবেন এবং পাশাপাশি তারা সেটা সেই পদটাকে রিপ্রেজেন্ট করারও যোগ্যতা রয়েছে। এই ধরনের নেতৃত্বই আসবে সামনের দিকের। কাউন্সিলে তৃণমূলের মতামতকে গুরুত্ব না দিলে সংগঠন দুর্বল হওয়ার শঙ্কা বিশ্লেষকদের। কাউন্সিলররা যাতে নেতৃত্ব নির্বাচন করতে পারেন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে কেন্দ্রীয় পর্যায়ে, এভাবে যদি গণতন্ত্র অনুশীলনটা হয়, চর্চাটা হয়, তখন কিন্তু দল আলাদাভাবে তার একটা শক্তি দাঁড়াবে। আর না হলে ক্ষমতাসীন দল সবসময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সচিবালয়মুখী থাকবে, মন্ত্রী এমপিদের বাড়িতে ধর্ণা দেবে, তদবির করবে।
এর থেকে বেরিয়ে আসতে হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির একটি বড় অংশ বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। দলকে সুগঠিত করতে হলে তাদের নিয়েও পর্যবেক্ষণ জরুরি বলে মনে করেন এই রাজনীতি বিশ্লেষক। চেয়ে বেশি বিদ্রোহী প্রার্থী ভোট পেলেন কি করে? এটা অতীতে অনেক নির্বাচনে হয়েছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। এবারে দেশের বাইরের খবর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড প্রায় 92% ভোট পড়েছে, জানিয়ে রীতিমতো তোলপাড় ভারতের রাজ্য রাজনীতি। কিন্তু হঠাৎ কেন এত ভোট? নির্বাচন কমিশনের বিশেষ তালিকার সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় 91 লাখ নাম বাদ পড়ায় সাধারণ ভোটারদের মাঝে ছড়িয়েছে নাগরিকত্ব হারানোর আতঙ্ক। আর এই অস্তিত্ব রক্ষার লড়াই কি বুথমুখী করেছে সাধারণ মানুষকে? পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট। কলকাতার কেন্দ্রগুলোতে দেখা যায় দীর্ঘ লাইন। লক্ষ্য একটাই, নিজের ভোটাধিকার প্রয়োগ। কিন্তু এবার যেন তারা একটু বেশি। কারণটা লুকিয়ে আছে নির্বাচন কমিশনের একটি বিশেষ সিদ্ধান্তে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে এক ধাক্কায় বাদ দেওয়া হয়েছে প্রায় 91 লাখ মানুষের নাম। আর এতেই মোট ভোটারের সংখ্যা কমে যাওয়ায় ভোটের শতাংশের হার গাণিতিকভাবেই 1 লাফে পৌঁছে গেছে 92% ঘরে। শুধু পরিসংখ্যানের খেলা নয়, নেপথ্যে আছে তীব্র রাজনৈতিক মেরুকরণও। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই নির্বাচনকে দেখছে অধিকার রক্ষার লড়াই হিসেবে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়া নিয়ে অভিযোগের তীর খোদ কেন্দ্রের দিকে। অন্যদিকে বিজেপির দাবি অনুপ্রবেশ ঠেকাতেই এই এসআইআর প্রক্রিয়া। দুপক্ষের এই পাল্টাপাল্টি প্রচার আর নাগরিকত্ব হারানোর আতঙ্ক সাধারণ মানুষকে বাধ্য করেছে বুথে যেতে। এমনকি কাজের খোঁজে অন্য রাজ্যে পাড়ি জমানো মানুষও সব ফেলে ছুটে এসেছে নিজের এলাকায়। পাশাপাশি ভোট অবাধ করতে এবার নজিরবিহীন পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। মাইক্রো অবজারভার ও জুডিশিয়াল অফিসার নিয়োগ সহ কড়া নিরাপত্তায় এবার নির্ভয়ে ভোট দিতে পেরেছেন সাধারণ মানুষ। প্রথম দফার এই হাই ভোল্টেজ ভোটের পর এখন সবার নজর আগামী 29শে এপ্রিলের দিকে। ওই দিন ভোট হবে কলকাতা সহ 142টি আসনে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে গঙ্গায় নৌকা ভ্রমণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে কলকাতার গঙ্গায় নৌকা ভ্রমণের মাধ্যমে দিন শুরু করেন তিনি। ভোরের নির্মল পরিবেশে গঙ্গার বুকে এই বিশেষ মুহূর্ত উপভোগ করেন ভারতের প্রধানমন্ত্রী। নৌকায় ভ্রমণকালে স্থানীয় মাঝি ও ভ্রমণকারীদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের কঠোর পরিশ্রম ও জীবন সংগ্রামের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি বিদ্যাসাগর সেতু এবং হাওড়া ব্রিজের মনোরম ছবি শেয়ার করেন। মিত্র দেশগুলোর জন্য হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল মওকুফ করেছে ইরান। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভস্তির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেন, নির্দিষ্ট কিছু দেশের জন্য এই বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। এদিকে বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম, ব্যারেল প্রতি পৌঁছেছে $106। একই সাথে মার্কিন নৌ অবরোধের জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ায় জ্বালানি সরবরাহ নিয়েও বাড়ছে উদ্বেগ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।